আচ্ছা, তাহলে এর আগের দিনে আমরা কি পড়েছিলাম? না না, অ্যাকচুয়ালি পড়েছিলাম আমরা যে, হ্যাঁ গতদিন কি পড়েছিলাম? আসল, হ্যাঁ, লাইট অফ, হুম হুম এগুলো আমরা আগের দিনে দেখেছিলাম, তাই তো? মানে সহজ কথায় বলতে গেলে এর আগের দিন, তার আগে আমাদের লক্ষণা প্রায় সারা হয়ে গেছিল। এর আগের দিনে গতদিনে আমরা দেখলাম যে লক্ষণার মোটামুটি আমরা যেটা লক্ষণামূলক ব্যঞ্জনা যেটা রয়েছে, অর্থাৎ লক্ষণার যে প্রয়োজন সেটা সিদ্ধির জন্য আমাদেরকে কার গ্রহণ করতে, শেয়ার করতে হয়, ব্যঞ্জনা সাহায্য নিতে হয় বা ব্যঞ্জনা গ্রহণ করতে হয়। এবং সেই ব্যঞ্জনা, যে লক্ষণামূলক যে ব্যঞ্জনা রয়েছে সেটা অনেক সময় গূঢ় থাকে, অনেক সময় অগূঢ় থাকে। আর আমরা প্রথম ক্লাসে দেখেছি যে যদি গূঢ় ব্যঙ্গ হয় সেখানে উত্তম কাব্য হয়, যদি অগূঢ় ব্যঙ্গ হয় সেখানে মধ্যম কাব্য হয়। এতটা পর্যন্ত দেখেছিলাম। এরপরে আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দুটো বাদ রয়েছে যে ব্যঞ্জনা, তো এই ব্যঞ্জনাতে অ্যাকচুয়ালি আজকে দেখব লক্ষণামূলক যে ব্যঞ্জন, এই ব্যঞ্জনা, অ্যাকচুয়ালি ব্যঞ্জনা শুরু হচ্ছে আজকে। এবারে ব্যঞ্জনা শুরু হচ্ছে অন্যান্য জায়গাতে, যেমন আচার্য মোহাম্মদ প্রথমে ব্যঞ্জনা লক্ষণ দিয়েছেন, এখানে সেটা দেন। উনি শুরু করছে যেহেতু লক্ষণা শেষ হয়েছে এবং লক্ষণার একটা অংশতে ব্যঞ্জনা রয়েছে, সেহেতু উনি লক্ষণামূলক ব্যঞ্জনা থেকে শুরু করছেন। পরে আমরা লক্ষণ পাবো। যেহেতু লক্ষণার মনে পড়ছে যে যেটা আমরা প্রয়োজনীয় লক্ষণা পেয়েছিলাম সেখানে ব্যঞ্জনা সাহায্য লাগছিল, ওই ব্যঞ্জনা কিন্তু শুরু করছেন, কিন্তু ব্যঞ্জনার স্বরূপ বা লক্ষণ নিয়ে আলোচনা করছেন না, ওটা একদম শেষের দিকে 19-20 নম্বর কারিকাতে যে আমরা পাবো। ঠিক আছে? তো আজকে আমাদের যেটা মূল প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে এই লক্ষণামূলা ব্যঞ্জন। বোঝা গেছে? লক্ষণামূলা ব্যঞ্জন নামটা থেকে বোঝা যাচ্ছে যে এই ব্যঞ্জনের মূলে কে রয়েছে? লক্ষণা। বোঝা গেছে? দেখো কি বলছে, এই ভেদটা আমরা আগের দিনে দেখেছিলাম, মনে পড়ছে? এই ভেদটা আগের দিনে দেখেছিলাম, এখানে ছবি তুলে নিন, তাহলে আমি শেষে দেখাচ্ছি দেখাচ্ছি। এখন দেখ কি বলছি। কি বলছে, ব্যঞ্জনা প্রথমে কয় প্রকার হয়েছিল? একটা হচ্ছে শব্দমূলা ব্যঞ্জনা, একটা আছে অর্থাদিমূলা বা অর্থমূলা ব্যঞ্জন। তো শব্দমূলা যে ব্যঞ্জনা রয়েছে তার আবার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে অভিধামূলা, একটা হচ্ছে লক্ষণামূলা। অভিধামূলা লক্ষণামূলার মধ্যে লক্ষণামূলাটা আমরা আলোচনা করছি বর্তমানে, গঙ্গায়াম ঘোষ এটা করছি, আর এটা একটু পরে আসবে। আর এদিকে অর্থাদিমূলা ব্যঞ্জনা আলোচনা রয়েছে তৃতীয় উল্লাসে, যেখানে অর্থের ভিত্তিতে ব্যঞ্জনা হয়, একটা অর্থ থেকে ব্যঙ্গার্থ আসে। এর কিছু তিনটা উদাহরণ শুধুমাত্র আমরা প্রথম দ্বিতীয় উল্লাসে প্রথমে দিয়ে পেয়েছিলাম। মনে পড়ছে যে মাহাতর গৃহ উপকরণ, এগুলো পড়েছিলাম আমরা, এটা একদম প্রথম দ্বিতীয় উল্লাসে প্রথম দিয়ে পেয়ে গেছে। আর দ্বিতীয় উল্লাসে এই অর্থমূলক ব্যঞ্জনের ডিটেলস আলোচনা রয়েছে। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যঞ্জনার মোটামুটি ভেদটা পাওয়া যায়। আর আজকে আমাদের যে অংশটা হবে এইটা, ব্যঞ্জনা ব্যাপার যেটা, এখানে বিভিন্ন মত রয়েছে, বিভিন্ন আলংকারিকদের বা বিভিন্ন দার্শনিকদের অনেক মত রয়েছে। অনেকে ব্যঞ্জনা স্বীকার করেন, অনেকে স্বীকার করেন না। তো হ্যাঁ, আমরা আজকে তিনটা মত পাবো, একটু পরে বলছি। এই কারিকাটা একবার উচ্চারণ করো সব একসাথে। তদ্ভুলাক্ষণিকস্তত্র ব্যাপারো ব্যঞ্জনাত্মকঃ যস্য প্রতীতিমাত্মাতুম লক্ষণা সমুপাস্যতে। আগের দিনে বলেছিলাম তদ্ভুর লাক্ষণিক, এতটা পর্যন্ত পড়েছিলাম। তার মানে হচ্ছে এটা হচ্ছে লাক্ষণিক শব্দের লক্ষণ। কি লক্ষণ? তদ্ভু, অর্থাৎ যেই শব্দ লক্ষণার আশ্রয়, সেটাই হচ্ছে তদ্ভু, বা সেটা হচ্ছে লাক্ষণিক শব্দ। আচ্ছা, তত্র মানে, তত্র মানে কি? কোথায়? কারণ আমরা কি দেখেছি, ব্যঞ্জনা কিন্তু সব জায়গায় থাকে না। মানে লক্ষণা হওয়া মানে যে ব্যঞ্জনা থাকবে তার কোনো মানে নেই। কারণ কি, রুঢ়িমূলা যে লক্ষণা রয়েছে সেখানে তো ব্যঞ্জন থাকেই না। তাহলে তত্র মানে, আমরা রুঢ়িমূলা লক্ষণা বললে হবে না। তত্র মানে আমরা, তত্র মানে আমরা কি ধরবো? প্রয়োজনবতী লক্ষণা, কারণ রুঢ়িমূলা লক্ষণাতে আমার ব্যঞ্জনা লাগে না। আচ্ছা, তাহলে তত্র নাম প্রয়োজনবতী লক্ষণায়াম ব্যাপারও ব্যঞ্জনাত্মকঃ, সেখানে একটা ব্যঞ্জন নামক ব্যাপার রয়েছে। ব্যাপার মানে বৃত্তি বা ব্যাপৃতি, বা আমরা 20 নম্বর কারিকাতে যে পাবো ব্যাপৃতি, এরকম একটা আচার্য মমট ব্যঞ্জন সম্বন্ধে বলছেন ব্যাপৃতি। ব্যাপৃতি মানেও ব্যাপার। আচ্ছা, ইয়াস্য প্রতীতি, ইয়াস্য মানে যে ব্যঙ্গ্যার্থ, তার প্রতীতি মানে তার জ্ঞান বা অনুভব, আধাতুম প্রতিপাদয়িতুম লক্ষণা সমুপাস্যতে, অর্থাৎ যেই প্রয়োজনটাকে আমি মনে করে বলছি যে গঙ্গায়াম ঘোষাহ,
সেই প্রয়োজনটা লক্ষণা দ্বারা বোঝা যায় না। সেই প্রয়োজনটা বোঝানোর জন্য কার 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 আশ্রয় নিতে হয়? ব্যঞ্জনার আশ্রয় নিতে হয়। ঠিক আছে? আর যদি রুঢ়িকে অবলম্বন করে আমি কোনো লক্ষণা প্রয়োগ করি, সেক্ষেত্রে কিন্তু ব্যঞ্জনার দরকার নেই। সেখানে আমার রুঢ়ি বশতই সেই অর্থের বোধ হয়ে যাবে। কিন্তু যদি প্রয়োজনবোধী লক্ষণ হয়, সেখানে ব্যঞ্জনার প্রয়োজন রয়েছে। আচ্ছা, দেখো, আধাতুম নামো জনয়িতুম। এবারে এই যে তুম প্রত্যয় যখন হয়, অনেক অর্থ, যেমন অহম গন্তুম ইচ্ছামি, এখানে ইচ্ছা অর্থ হয়েছে। অহম ভোক্তুম গচ্ছামি, মানে হ্যাঁ, তো এখানে ইচ্ছা অর্থ হচ্ছে না, অন্য একটা ক্রিয়াপদ রয়েছে। তো এখানে কোন অর্থ রয়েছে? জনয়িতুম। আধাতুম নাম হচ্ছে জনয়িতুম, ইচ্ছা। মানে বক্তা যেই প্রয়োজনটাকে বলার ইচ্ছাকে অবলম্বন করে রচনার প্রয়োগ করছেন, সেই ইচ্ছার কথা এখানে বলা হচ্ছে। যদি আমার কোনো ইচ্ছাই নেই ওরকম ওরকম কোনো প্রয়োজন বলার, সেক্ষেত্রে রুঢ়িমূলক লক্ষণ হবে। আর যদি রুঢ়িও না থাকে, আর ইচ্ছাও, রুঢ়িও না থাকে আর প্রয়োজনও না থাকে, তাহলে কিন্তু সে লক্ষণাই হবে না ওটা। সেখানে আবার একটা নেয়ার্থতা দোষ হয়ে যাবে, কাব্যের দোষ হয়। অনেক সময় কবিরা শ্লোক লিখতে লিখতে এমন কাব্যিক হয়ে যান যে লক্ষণা প্রয়োগ করে দেন, কিন্তু লক্ষণার কোনো না থাকে, সেখানে কোনো প্রয়োজন না থাকে রুঢ়ি, তখন নেয়ার্থতা দোষ হয়ে যায়। বাক্যের দোষ একটা, নেয়ার্থতা দোষ। বোঝা গেছে? যদি কোথাও লক্ষণা বিনা প্রয়োজনে করা হয়, বিনা রুঢ়িতে করা হয়, তখন নেয়ার্থতা দোষ হয়ে যায়। আচ্ছা, দেখো, তত্র নাম লাক্ষণিকে শব্দে। এবার লাক্ষণিক শব্দ মানে কি ধরনের লাক্ষণিক শব্দ? প্রয়োজনবোধী লাক্ষণিক শব্দ। বোঝা গেছে? যে কারণ লাক্ষণিক শব্দ বললে তো আমার যেটা প্রয়োজন, রুঢ়িমূলক লক্ষণা, সেখানে তো লাক্ষণিক শব্দ থাকে, কিন্তু সেখানে তো প্রয়োজন থাকে না। তা ওই জন্য বলছে তত্র নাম লাক্ষণিকের শব্দে। লাক্ষণিক শব্দ আবার কেমন? প্রয়োজনবতী। ব্যাপার, ব্যাপার মানে হচ্ছে ব্যঙ্গে প্রকাশানুকূল ব্যাপার। মানে যেই ব্যাপার বা যেই বৃত্তি ব্যঙ্গার্থকে প্রকাশ করতে পারে, সেটা কোন বৃত্তি? ব্যঞ্জন বৃত্তি। ইয়স্য, আচ্ছা, ইয়স্য প্রতীতিম, যার প্রতীতি উৎপাদনের জন্য, সেটা কে? শীতত্ব ভাবনত্বাদি রূপস্য ফলস্য। ফল বা প্রয়োজন একই কথা। ঠিক আছে? তাহলে ইয়স্য শব্দের কি অর্থ ধরলাম আমরা? শীতত্ব পাবনত্ব, বিশিষ্ট যে তটের কথা বলা আছে, সেই তটের কথা বলা আছে। আর প্রতীতি মানে হচ্ছে জ্ঞান বা অনুভব। একদম সহজ কথা, কারিগর মানে বোঝা গেল। আমরা এর ডিটেলসে আগের দিন আলোচনা করেছিলাম। এই হচ্ছে আমাদের ব্যঞ্জনা বিরোধী না, মানে যারা ব্যঞ্জনা স্বীকার করেন না, তারা হচ্ছে এই তিনজন মত আচার্য মোহাম্মদ উনি দেখিয়েছেন। আর আমরা যখন ধর্মালোক পড়বো, সেখানে দেখবো একদম প্রথম শুরু হচ্ছে কাব্য। ধর্মালোক শুরু হচ্ছে এই দিয়ে, কাব্যস্য আত্মা ধ্বনিরিতি বোধেয়স্য মামনাথ পূর্বঃ তস্যা ভাবম জগদুরপরে ভাক্ত মাহুস্তমন্যে এচিদ বাচম স্থিতমবিষয়ে তত্ত্বমুচুস্তদীয়ম তেন ব্রূম সহৃদয় মন প্রীত এতৎ স্বরূপম। আচার্য আনন্দবর্ধন বলছেন যে ধ্বনি আর ব্যঙ্গ প্রায় একই জিনিস দুটোই। তো যারা স্বীকার করেন না, তাদের মোটামুটি এখানে অনেকগুলো মত, তার মধ্যে একটা হচ্ছে অভাববাদ। একজন বলে ধ্বনি বলে কোনো জিনিসই নেই। এক একজন বলে আহ ধ্বনি বলে কিছু নেই, ধ্বনি যেটা বলেন আপনারা ওটা হচ্ছে আসলে লক্ষণার মধ্যেই ইনক্লুডেড হয়ে যায়। আর একজন বলছে ধ্বনি বলে একটা জিনিস আছে, কিন্তু বলছে তত্ত্ব মুচুস্তদীয়ম বাচাম অগোচরে, মানে সেটা আমরা মুখে বলতে পারি না, যেমন ব্রহ্মকে মুখে বলা যায় না, অনির্বচনীয়, তেমন ধ্বনি অনির্বচনীয়। এত সব বলছে, তখন সে বলছেন তৎ তেন ব্রূমঃ সহৃদয় মনঃ প্রীত এতৎ স্বরূপম। এতগুলো বিবাদ রয়েছে, আমি এই মুহূর্তে এসে সহৃদয় ব্যক্তির মনে আনন্দ উৎপন্ন করার জন্য, বা ধ্বনি আছে এবং সেটা এমন বস্তু, এটা প্রকাশ করার জন্য আমি এই গ্রন্থ রচনা করছি। এবং তিনি সেখানে একদম যুক্তি সহকারে যারা বলছে লক্ষণাবাদী তাদের মত খণ্ডন করেছেন, যারা বলছে অনির্বচনীয়তাবাদী তাদের মত খণ্ডন করেছেন, বলে একদম প্রথম প্রথম উদ্ধতের একদম শেষের দিকে উনি ধ্বনিকে প্রতিষ্ঠা করেছেন। আর আমাদের যিনি আচার্য মোহাম্মদ, উনি কার কার ফলোয়ার? ধ্বনিবাদী আনন্দবর্ধনের ফলোয়ার। তো উনিও একটা মোটামুটি যারা ব্যঞ্জনা মানছেন না, তাদের মত তুলে ধরেছেন। অ্যাকচুয়ালি মতগুলো পড়লে বোঝা যাবে। তো একটা দল বলে কি, ব্যঞ্জনা বলে কোনো জিনিস নেই, ব্যঞ্জনার যে কাজটা সেটা আমরা অভিধা দ্বারা করে দিতে পারি। প্রথম মত এইটা। দ্বিতীয় মত হচ্ছে, আসলে আমরা এই তিনটা মত কি দেখবো, এই অনুযায়ী ওই গঙ্গায়াম ঘোষ, এখানে যে প্রয়োজন যেটা রয়েছে, শীতত্ব পাবনত্বের বোধ, এটা কার দ্বারা সিদ্ধ হয়? আচার্য মোহাম্মদের মতে ব্যঞ্জনার দ্বারা। কিন্তু যারা নৈয়ায়িক রয়েছেন, ওনারা বলেন না, আমরা তো ব্যঞ্জন স্বীকার করি না, আলাদা আলাদা একটা বৃত্তি স্বীকার করি না, আমরা বিশিষ্ট লক্ষণাবাদ, এটা যে নৈয়ায়িকরা। আর দ্বিতীয় লক্ষণাবাদী, এটা একটা সম্প্রদায় বলে থাকে যে ওই প্রয়োজনটা আরেকটা লক্ষণার দ্বারা হয়ে যেতে পারে, আমরা ব্যঞ্জন স্বীকার করবো না। একটা দল বলে অভিধা দ্বারা হয়ে যেতে পারে, একটা দল বলে অভিধা হবে না, কিন্তু লক্ষণার দ্বারাই করবো, আমরা প্রয়োজন সিদ্ধি লক্ষণার দ্বারা করবো। আর একটা দল বলে না, বিশিষ্ট লক্ষণাবাদী,
তার তিনটা মত পাচ্ছি আমরা। এই তিনটা মত আমরা কি আগে জানবো, জানার পর তিনটা মতকে খনন করবো। ঠিক আছে? তো প্রথমে গঙ্গায়াম ঘোষ। তো গঙ্গা শব্দের মুখ্যার্থ কি ছিল? জলপ্রবাহ। লক্ষ্যার্থ কি হলো? গঙ্গা তট। আচ্ছা, কিন্তু প্রশ্ন আসছে তাহলে গঙ্গা তটই বলতে পারতেন, উনি গঙ্গায়াম ঘোষ বললেন কেন? তখন বলা হচ্ছে এখানে বক্তা কোনো একটা প্রয়োজনকে মনে করে এই এরকম শব্দের প্রয়োগ করছেন। সেই প্রয়োজনটা তাহলে কার দ্বারা প্রতিপন্ন হবে? জ্ঞানজনা দ্বারা, আচার্য মম্মটের মতে। কিন্তু এখানে বিভিন্ন দার্শনিক, বিভিন্ন আলংকারিকরা বিভিন্ন মত দিয়েছেন। তো কেউ কেউ বলেন ওই যে প্রয়োজনটা ওটা অভিজ্ঞতা দ্বারাই বোঝা সম্ভব। ঠিক আছে, আমরা দেখো একটা একটা মত দেখব। কি বলছে এবার আবৃত্তি করা যাক। ফলে শব্দেই গগম মিত্র ব্যঞ্জনা পরা ক্রিয়া নাভিধা সময়া ভাবাৎ হেত্বা ভাবান্ন লক্ষণা। এখানে আচার্য মম্মট প্রথম লাইনটাতে নিজের মত দিলেন, বলে ফলে শব্দেই গম্যে অত্র ব্যঞ্জনান্ন পরা ক্রিয়া। অর্থাৎ যে ফল, ফলটা কি ছিল এখানে? শীতত্ব পাবনত্বের বোধ। ফল আর প্রয়োজন একই কথা। ফলে সে ফলটা কেমন? শব্দেইক গম্যে, মানে শব্দেই গম্যে মানে কি? মানে শব্দেই গম্যে মানে লাক্ষণিক শব্দ মাত্র লভ্যে। তাহলে গঙ্গায়াম ঘোষে লাক্ষণিক শব্দ কে ছিল? লাক্ষণিক শব্দ গঙ্গা ছিল। তো দেখো, লাক্ষণিক শব্দ মাত্র গম্য যে, মানে এখানে গঙ্গায়াম ঘোষ বললাম, আর শীতত্ব পাবনত্ব কার ধর্ম? গঙ্গার ধর্ম নাকি গঙ্গা তটের ধর্ম? গঙ্গার নিজের ধর্ম ওটা। আর গঙ্গার সাথে সামনে আছে বলে গঙ্গার থেকে ধর্মটা ওখানে কিছুটা সঞ্চারিত হয়। যেমন একটা গ্লাসে যদি জল নিই আমরা, ঠান্ডা জল, গ্লাসটা তো ঠান্ডা নয়, কিন্তু জলটা ঠান্ডা হওয়ার জন্য গ্লাসটা হাত দিলে আমাদের কি মনে হয়? ঠান্ডা। কারণ কি? জলটা ঠান্ডা বলে। তাই শীতত্ব পাবনত্ব কার রয়েছে? গঙ্গা জলের নিজের। কিন্তু যেহেতু এর কাছাকাছি রয়েছে, সেহেতু এর ধর্মটা এখানে কিছুটা সঞ্চারিত হয়। কারণ আমরা ন্যায় দর্শনে যদি পড়ে থাকি, সেগুলো যদি উষ্ণ তাপ, ওটা কার ধর্ম? জলের ধর্ম, তেজের ধর্ম। কিন্তু তেজের সাথে এর সংযোগ হওয়ার ফলে আমাদের গরম মনে হয়, তাই না? ঠিক তেমনই এখানে শীতত্ব পাবনত্ব কার ধর্ম? গঙ্গা জলের। আর তীরের সাথে এর একটা সম্পর্ক ভাবা হচ্ছে বা সংযোগবশত হয়ে আসছে। তো বলা যাচ্ছে কি এখানে? বলছে ফল যেটা মানে ওই যে প্রয়োজন, মানে শীতত্ব পাবনত্ব, সেটা কার দ্বারা বোঝা যেতে পারে? শুধুমাত্র লাক্ষণিক শব্দেরই সেটা ধর্ম, ঘটের সাথে তার কোনো সম্পর্ক নেই। পরম্পরায় বা সংযোগ সম্পর্ক সম্পর্ক হতে পারে, কিন্তু ওটা এক ধর্মটা অ্যাকচুয়ালি লাক্ষণিক শব্দ বা গঙ্গার ধর্ম। সেটা বুঝতে গেলে অত্র এই যে প্রয়োজনপতি লক্ষণা, এখানে ব্যঞ্জনাৎ ন অপরা ক্রিয়া। ব্যঞ্জনা ন অপরা, ব্যঞ্জনাৎ ন অপরা, ব্যঞ্জনা না পরা, টাইপিং মিস্টেক আছে, ব্যঞ্জনা না পরা ক্রিয়া। ঠিক আছে, মানে ব্যঞ্জনা থেকে অন্য কোনো এখানে আচ্ছা ব্যঞ্জনা, ব্যঞ্জনা কি ব্যাপার হলো? ব্যঞ্জনা তো যদি হয় তো ব্যঞ্জনায় হতো পঞ্চমী হলে, তাই না? তো ব্যঞ্জনায় না বলে ব্যঞ্জনা বলছে কেন? তো আচার্য মোহাম্মদ কি মানে ধাতুটা শব্দটা মুখস্থ করেনি ভালো করে? তা নয়, শব্দটা হচ্ছে ব্যঞ্জনম। একটু পরেই পাবো ব্যঞ্জনম, দ্যোতনম, অঞ্জনম, এগুলো সব ব্যঞ্জনারই একটা অপর নাম। ব্যঞ্জনম ব্যঞ্জনার অপর নাম, ব্যঞ্জনা এটাও তার অপর নাম, গণনম এটাও ব্যঞ্জন অপর নাম, ধ্বনি এটাও ব্যঞ্জন অপর নাম। তো সেই জন্য ব্যঞ্জনম কথাটা রয়েছে এখানে, এখানে ব্যঞ্জনা নেই, এটা হচ্ছে ব্যঞ্জনম। ঠিক আছে, ব্যঞ্জনান না পরা ক্রিয়া। ক্রিয়া মানে এখানে যে ব্যাপার বা বৃত্তি। তাহলে ওই যে লাক্ষণিক শব্দ থেকে যে ফলটা বা যে প্রয়োজনটার বোধ হয় আমাদের, সেই প্রয়োজনটা ব্যঞ্জনা ছাড়া অন্য কোনো বৃত্তির দ্বারা বোঝা সম্ভব নয়। এটা আচার্য মোহাম্মদ নিজে সিদ্ধান্ত দিলেন। নিজে সিদ্ধান্ত দিলে তো হবে না, পূর্ববর্তী আচার্যদের মত যেটা দিয়েছেন সেটাকে খণ্ডন করতে হবে। আমরা দেখি যে কোনো আচার্য যখন কোনো গ্রন্থ লেখেন, নিজের গ্রন্থ লেখার আগে অন্যান্য গ্রন্থের অসারতা প্রতিপাদন করেন, যে ওই গ্রন্থ কেন পড়বো না, এই গ্রন্থের কেন প্রয়োজন রয়েছে। আমরা দেখি বিশ্বনাথকে দেখি, উনি আচার্য মোহাম্মদ আদির বিভিন্ন আলংকারিকদের মত খণ্ডন করেছেন। পরবর্তীকালে আমাদের রসগঙ্গাধরের রচয়িতা পণ্ডিতরাজ জগন্নাথ, তিনিও আনন্দবর্ধন বলছি, আচার্য মোহাম্মদ এবং বিশ্বনাথের মত খণ্ডন করেছেন। পরবর্তীকালে হরিদাস সিদ্ধান্ত বাগীশ আমাদের বাঙালি আলংকারিক, তিনি আবার রসগঙ্গাধরের মত খণ্ডন করছেন, আর মোহাম্মদের মত খণ্ডন করছেন। কারণ এটাই পরম্পরা। আমি যদি এখন বর্তমানের গ্রন্থ লিখতে লিখতে বসি, আমাকে হরিদাস সিদ্ধান্ত বাগীশ খণ্ডন করতে হবে। না হলে গ্রন্থ হবে না। নাহলে পরে তোমার গ্রন্থ পড়বে কেন? আগে তো প্রাচীন আচার্য বলে গেছে। তাহলে ওদের গ্রন্থে কিছুটা একটা কমতি ছিল, সেটাই ভেবেই আমাকে নতুন মত দিতে হচ্ছে। দেখো, তো বলছে প্রথম মত, এই যে প্রথম যে লাইনটা পাচ্ছি আমরা, এখানে তো কি বলছে? না বিধা সময়া ভাবা। অভিধা হবে না, কারণ সময় নেই। সময় নেই মানে
না, সময় মানে হচ্ছে এখানে সংকেত। সংকেতের অপর নাম হচ্ছে কি? সময়। সময় মানে টাইম ভাববে না। সুবিধা হবে না কেন, সময় টাইম নেই আমার। তাহলে আমি, হ্যাঁ বলো। সংকেত নিয়ে আমি অনেক আলোচনা করেছিলাম, তবু বলে দিচ্ছি একবার। ধরো আমি জানি না যে এইটাকে সংস্কৃত দূরবাণী বলে। কি বলে এটাকে? দূরবাণী। কিন্তু যে মুহূর্তে আমি বললাম যে এটা সংস্কৃত জানিস, বলি না জানি না। আমি বললাম এষা দূরবাণী, এটা হচ্ছে দূরবাণী বা ফোন। সেই মুহূর্তে তুই বুঝে গেলি যে এই শব্দের সাথে দূরবাণী, মানে আমি যে দূরবাণী কথা বলছি এর সাথে এই অর্থের সম্বন্ধ রয়েছে। তো এই যে সম্বন্ধ, পদ এবং পদার্থ সম্বন্ধ, এই সম্বন্ধটাকে সাহিত্যে আলংকারিকরা সংকেত বলে থাকেন। এই সংকেত গ্রহের 8টা উপায় রয়েছে, যেটা আমরা আলোচনা করেছিলাম। ঠিক আছে? ন্যায় সিদ্ধান্ত মুক্তাবলীর কারিকাতুরে পড়েছিলাম। ঠিক আছে? তো এই শক্তি গ্রহ ব্যাকরণ উপমান পোষাক্ত বাক্যের ব্যবহার মনে পড়ছে না? ভুলে গেছিস? হ্যাঁ, পড়িয়েছিলাম এটা। শক্তি গ্রহের উপায়। সংকেত গ্রহ তো পড়তেই পড়েছিলাম। শক্তি গ্রহের 8টা উপায়। মনে পড়ছে? সেখানে বৃদ্ধ ব্যবহার দেখেছিলাম। একজন গরু আনছিল, বৃদ্ধ মানুষ। তারপর বললো যে গামানয়, অশ্মন্নয়, বৃদ্ধ ব্যবহার। মনে পড়ছে? সেখানে শক্তি গ্রহ, হ্যাঁ মনে পড়ছে বলে কি করে, মনে আমাকে বলতে হবে তো। শক্তি গ্রহের 8টা উপায় ছিল। তো এই শক্তি গ্রহ বা সংকেত গ্রহ, শক্তি, হ্যাঁ সেখানে শক্তি গ্রহ উপায় আলাদা ছিল। তো দেখো, নাবিধা সময়া ভাবাত। আচ্ছা, আমরা অভিধার দ্বারা কি বুঝলাম? অভিধা ভিত্তি যখন পড়লাম আমরা কি দেখলাম? সেখানে অভিধা হতে গেলে সবার আগে আমাকে সংকেত গ্রহ হতে হবে। কারণ যদি আমি ডাস্টারকে মার্জনী বলে এটা যদি না জানতাম, তাহলে মার্জনী মানয় এটা বলে কেউ ডাস্টার নিয়ে আসতো? নিয়ে আসতো না। তাহলে আমাকে আগে জানতে হতো। এবারে যখন জেনে গেলাম, তাহলে কি আমার সংকেত গ্রহ হলো। এবারে মার্জনী শব্দের অর্থ কি হলো? ডাস্টার। তাহলে এর অভিধেয় অর্থ কি হলো? মার্জনীর অভিধেয় অর্থ ডাস্টার। এই পদার্থ হয়ে গেল। আচ্ছা, কিন্তু যদি মার্জনী বলতে আমি তো ফোন বুঝে যাবো না। কেন বুঝবো না? একই জায়গায় দুটো আছে। মার্জনী মানয়, ফোনটা নিয়ে নিই। কেন বলবো না? কারণ সংকেত নেই। মার্জনী শব্দের সংকেত এতে রয়েছে, ডাস্টারে রয়েছে। মার্জনী শব্দের সংকেত ফোনে নেই। তাহলে আমার গঙ্গা শব্দের সংকেতের অর্থ কোথায় রয়েছে? প্রবাহে, তাই তো? আর অভিধার দ্বারা যদি আপনি বলেন যে শীতত্ব পাবনদের বোধ হবে, তাহলে গঙ্গা শব্দের নিশ্চয়ই অভিধেয়ার্থ বা তার যে শক্তি ওই শীতত্ব পাবনতে থাকতে হতো। তাহলে আমি যখন বললাম যে মাতা গঙ্গা জলে না দেবী পূজতি, মা গঙ্গা জলকে দেবী পুজো করছেন, তো সেক্ষেত্রে গঙ্গা জল মানে শীতত্ব পাবনত্ব দিয়ে পুজো করছেন, সেই অর্থ হয়ে যেত। কারণ গঙ্গার জল বা গঙ্গার অর্থ একটা আলাদা রয়েছে, জলপ্রবাহ বা জল রূপ অর্থ রয়েছে, সেটা হচ্ছে সংকেতিতার্থ। কিন্তু শীতত্ব পাবনত্ব এটা সংকেতিতার্থ নয়। কারণ আমরা যে ডিকশনারি খুলে দেখি, কোথাও গঙ্গা শব্দের পাশে লেখা নেই যে গঙ্গা মানে শীতত্ব পাবনত্ব। এটা হতো শীতত্ব পাবন বিশিষ্ট জলপ্রবাহ হতে পারে, কিন্তু গঙ্গা শব্দের অর্থ শীত বা পবিত্রতা এটা নয়। বোঝা গেল কি? তাহলে যদি আমরা বলি ওই যে আমাদের যে আহ শীতত্ব পাবনত্বের বোধ এটা অভিধা দ্বারা হয়ে যায়, তাহলে অভিধা দ্বারা হতে গেলে কি লাগে? সংকেত লাগে। কিন্তু গঙ্গা শব্দের সংকেত সেখানে নেই। অতএব না বিধা, এখানে অভিধা দ্বারা করা যাবে না। কেন? সময়াভাবাৎ। সেখানে সংকেতাভাবাৎ। গঙ্গা শব্দের সংকেত গঙ্গা জলপ্রবাহে রয়েছে, শীতত্ব পাবনত্বে নেই। তাই অভিধা দ্বারা এটা গ্রহণ করা যাবে না। তাহলে অভিধাবাদীদের মত খনন করা হয়ে গেল এখানে। তৃতীয় লাইনটাতে নিলেন লক্ষণাবাদীদের মত খনন করছে। দ্বিতীয় লক্ষণাবাদী, লক্ষণাবাদী দুই রকম আছে। একটা দেখো, প্রথম লক্ষণ শুরু হলো কি দিয়ে, গঙ্গায়াম ঘোষ এটা হতে পারে না। কেন? কারণ জলপ্রবাহে বাড়ি থাকতে পারে না। তাহলে মুখ্যার্থে বাধা হলো। দিয়ে তার কাছে কি সামীপ্য সম্বন্ধে কে রয়েছে? গঙ্গার তট, তত অর্থ বুঝলাম। তারপর কি লাগবে? রুঢ়ি অথবা প্রয়োজন। রুঢ়ি তো নেই, তাহলে রয়েছে প্রয়োজন। কি প্রয়োজন? শীতত্ব পাবনত্ব। এবার শীতত্ব পাবনত্ব বুঝবো কার দ্বারা? একজন বলছে এটা বুঝবো কার দ্বারা? লক্ষণার দ্বারাই বুঝবো। এবার যদি লক্ষণার দ্বারা এটাকে বোঝা হয়, তাহলে লক্ষণার কটা হেতু রয়েছে? লক্ষণাৎ ধরো দ্বিতীয় প্রয়োজন যেটা, মানে যেটা প্রয়োজন এখানে শীতত্ব পাবনত্বের বোধ, এটা যদি বলি আমি লক্ষণার দ্বারা করব, তাহলে আমাকে লক্ষণা আনতে হবে। লক্ষণা যদি আমি দ্বিতীয়বার আনি, সেক্ষেত্রে আমার লক্ষণার 3টা হেতু লাগবে। লাগবে কিনা? 3টা হেতু লাগলে তবে তো গিয়ে কি আমাদের তট থেকে প্রয়োজন যদি আমি লক্ষণের সাহায্যে বুঝতে যাই, তাহলে লক্ষণা বুঝতে গেলে 3টা হেতু লাগে। তাহলে 3টা তো আমাকে আবার নিয়ে আসতে হবে। 3টা হেতুর মধ্যে একটা কে রয়েছে? দুই নম্বর
সম্বন্ধ 3 নম্বর অথবা প্রয়োজন, মানে এটা প্রয়োজনবোধ লক্ষণ না, এবং আমি একটা প্রয়োজন মানে ওই শীতত্ব পাবনত বোধ এই প্রয়োজনটা হোক এই জন্য লক্ষণ করছি, তাহলে আমার আরেকটা প্রয়োজন আসলো, তাহলে ওই প্রয়োজনটা আমি কার দ্বারা বুঝবো? বলছে আমি আবার একটা লক্ষণ নিয়ে আসবো, তো সেই লক্ষণ প্রয়োজন থাকবে, ওই লক্ষণ কাজে রাখবো, ওই প্রয়োজনের কাজে রাখবো, বুঝবো আবার একটা লক্ষণ নিয়ে আসবো, এই করতে করে আমাকে অনবস্থা দোষ হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে আমার এখানে করা চলবে না, এটা হচ্ছে সহজ লজিক। আচার্য মোহাম্মদ কি বলছেন? হেত্বা ভাবান্ন লক্ষণা, যেহেতু হেতু নেই বলতে 3টা হেতুর কথা বলা হচ্ছে। 3টা হেতু বলতে মুখ্যতের বাধা, সম্বন্ধ, ত্রুটি অথবা প্রয়োজন। বলছে হেত্বা ভাবাধীন কোনো হেতুই নেই, লক্ষণ হবে না। আর যদি আপনি জোর করে করেন তাহলে কি সমস্যা হবে? অনবস্থা দোষ হয়ে যাবে। আর কয়েকটা সমস্যা হবে, মুখ্যের বাধাই হবে না। গঙ্গা তট, কারণ গঙ্গায়াম ঘোষ, এখান থেকে লক্ষণের দ্বারা আমি গঙ্গা তটে ঘোষ আত্মা পেয়ে গেছি তো। গঙ্গা তটে ঘোষ করলে কার মুখ্যার্থে বাধা হবে? গঙ্গা তটে ঘোষ হতে পারে কি পারে না? তার মুখ্যার্থে বাধাই হবে না। আচ্ছা, আমি বললাম মুখ্যার্থে বাধা হয়েও গেল, তাহলে 2 নম্বর কাছে সম্বন্ধ, ওই শ্রীযুক্ত পাবনদের সাথে গঙ্গার সম্বন্ধ আছে, গঙ্গা তটের সম্বন্ধ নেই। বোঝা গেল? তাহলে সম্বন্ধও নেই। এবার বলছে প্রয়োজন, 3 নম্বর বলছে প্রয়োজন। যদি প্রয়োজন তাহলে কি আছে আপনার? যদি ওই সিদ্ধান্ত পাবনত বোধ আপনার প্রয়োজন হয়ে থাকে, তাহলে ওটারও তাহলে আর সেটা যে লক্ষণ সাহায্য করেন, তাহলে আবার একটা লক্ষণ নিয়ে আসতে হবে আপনাকে। আরো একটা প্রয়োজন হয়েছে, আবার সেটা পাওয়ার জন্য আরেকটা লক্ষণ নিয়ে আসতে হবে, এই করতে তো অনবসত হয়ে যাবে। অতএব আপনি দ্বিতীয় লক্ষণা গ্রহণ করা যাবে না, তাহলে অভিধা হবে না, কারণ সময় নেই, মানে সংকেত নেই এখানে। 2 নম্বর লক্ষণ হবে না, কারণ হেতুগুলো লক্ষণার্থী হেতুগুলো সেগুলো এখানে প্রয়োগ হচ্ছে না, বা হেতুগুলো আসছে না, তাই জন্য লক্ষণ হবে। দেখো বৃত্তিতে কি বলছেন আচার্য মোহাম্মদ? প্রয়োজন প্রতিপিপাদয়িষয়া, মানে যেখানে প্রতিপাদন করার ইচ্ছা রয়েছে, যেমন চিকিৎসা হয়, তাহলে হচ্ছে প্রতিপাদয়িষা ইচ্ছয়া, প্রতিপাদন করার ইচ্ছা মানে যে ইচ্ছা নিয়ে, যত্র লক্ষণায় শব্দ প্রয়োগ, যেখানে কোনো একটা প্রয়োজনকে বা প্রয়োজন প্রতিপাদন করার জন্য আমি লক্ষণের সাহায্যে শব্দের প্রয়োগ করি, ত্র মানে প্রয়োজনের প্রতি লক্ষণায়াম, নান্যতঃ প্রতীতি, অন্য কোনো মাধ্যম থেকে বা অন্য কোনো সাহায্য থেকে, অন্য কোনো বৃত্তির সাহায্যে আমার সেই প্রয়োজনের বোধ হতে পারে না। অর্থাৎ আমার কার প্রয়োজন লাগবে এখানে? ব্যঞ্জনাই লাগতে পারে, অপিতু তসমাৎ এবং শব্দাৎ, ওই যে গঙ্গা শব্দ কথা বললাম, লাক্ষণিক শব্দ, সেই শব্দ থেকেই ওই শীতত্ব পাবনদের বোধ হতে পারে। নচ অত্র ব্যঞ্জনাৎ রীতে অন্য ব্যাপার, এই প্রয়োজন বোঝানোর জন্য ব্যঞ্জনা ছাড়া অন্য কোনো ব্যাপার থাকতেই পারে না। কারণ ব্যাপার আপনারা 3টা ধরেছেন, আমাদের প্রথমে রয়েছে অভিধা, লক্ষণা হতে পারে না, এরপরে একটা মত রয়েছে, দেখা যাক। এটা আমরা পড়লাম। বৃত্তিতে আচার্য মোহাম্মদ কি বলছেন? তথা হি নাবিধা সময়া ভাবাত, এর ব্যাখ্যা উনি কি বলছেন? গঙ্গায়াম ঘোষ ইত্যাদৌ এ পাবনত্বাদয়ো ধর্মাঃ তটাদৌ প্রতীয়ন্তে, ন তত্র গঙ্গাদি শব্দাঃ সংকেতিতাঃ। সেখানে তো গঙ্গাদি শব্দ যেটা রয়েছে, সেগুলো সংকেতিতার্থ তো, মানে গঙ্গা শব্দের সংকেতিতার্থ তো সেটা তো পাবন তো নয়, তাহলে অভিধা কি করে হবে? নিজেরাই বলছে নয়, আবার নিজেরাই বলছে না এটা হয়, এটা সে আনাড়ি কথা হয়ে যাবে না একটা। ওই জন্য আচার্য মোহাম্মদ বলছে না, এখানে অভিধার সাহায্য নেওয়া যাবে না, কারণ সংকেত নেই। আচ্ছা, তত্র, এখানে যে তত্র, তত্রের মানে কি? তত্র পাবনত্বাদৌ গঙ্গাদি শব্দ ন সংকেতিতাহ, অর্থাৎ গঙ্গাদি শব্দের অর্থ কোথাও আছে, কোথাও যে গঙ্গা শব্দের অর্থ হচ্ছে শীতত্ব পাবনত্ব, এটা নেই। তাহলে এটা হচ্ছে প্রয়োজন। আরে কি, তাহলে আমাদের অভিধাবাদীদের মত খণ্ডন সম্ভব। অভিধাবাদীদের মত খণ্ডন কে বুঝতে পারলো না? একদম যদি সংক্ষেপে বলি, তাহলে প্রথমে আমরা কি গেলাম? গঙ্গায়াম ঘোষ করলাম। গঙ্গায়াম ঘোষ করার পরে আমি কার সাহায্য নিলাম? লক্ষণার সাহায্য নিলাম। কেন? গঙ্গাতে ঘোষ হতে পারে না, মুখ্যার্থের বাধা হয়েছে। তদ যোগা, গঙ্গার সাথে সম্বন্ধ কার রয়েছে? গঙ্গা তটের কি সম্বন্ধ রয়েছে? সামীপ্য সম্বন্ধ। তাহলে গঙ্গা তট থেকে আমি কোথায় গেলাম? তো গঙ্গা থেকে গঙ্গা তটে আসলাম, গঙ্গা তটে ঘোষ হতে পারে। আচ্ছা, উনি এমন প্রয়োগ করলেন কেন? নিশ্চয়ই কোনো একটা কিছু বোঝার জন্য প্রয়োগ করছেন, কারণ ফাও ফাও প্রয়োগ করবেন কেন? তো কি বোঝানোর প্রয়োজন ছিল ওনার? শীতত্ব পাবনত্বের বোধ। তাহলে শীতত্ব পাবনত্বের বোধটা হবে কার দ্বারা? সেখানে একদল এসে বলছে অভিধা দ্বারা। বলছে অভিধা দ্বারা যদি হতে চায়, তাহলে আমরা জানি যে অভিধেয়ের বোধ তখনই হবে যখন আমার সংকেত গ্রহ হবে। কিন্তু গঙ্গা শব্দের সংকেত গঙ্গা শীতত্ব পাবনত্বে নেই। গঙ্গা শব্দের
গঙ্গার ধর্ম একটা হতে পারে শীতত্ব পাবনত্ব, কিন্তু গঙ্গার শব্দের মানেই শীতত্ব পাবনত্ব, এটা হতে পারে না। হতে পারে কি? হতে পারে না। তাহলে অভিধার দ্বারা যদি আপনি সিদ্ধ করতে চান, তাহলে গঙ্গা শব্দের সিদ্ধত্ব পাবনত্ব অর্থ থাকতে হতো, কিন্তু সেটা তো নেই। অতএব এখানে যেহেতু সংকেত নেই, গঙ্গা শব্দের যেহেতু সিদ্ধত্ব পাবনত্বের সংকেত নেই, সেহেতু এখানে অভিধা হবে না। সহজ একদম। আচ্ছা, এরপর আসা যাক। এখানে আচার্য মনে করো নাম স্পষ্ট করে বলে দেয়নি। হ্যাঁ, এবারে যারা বলে আর কি, অ্যাকচুয়ালি অভিধা দ্বারা ওটাকে আমাদের বুঝে নিতে হবে। মুকুল ভট্টের নামই বলতে চাইছেন, কারণ উনি তো একমাত্র ব্যক্তি যিনি বলেন অভিধা দ্বারা সবকিছু করে দেন, তাই না? মুকুল ভট্ট উনি সংকেত দিয়েছেন কিন্তু নাম বলেন, কারণ আচার্যরা কখনোই অপরের নাম ধরে খণ্ডন করেন না। তথাহি প্রাঞ্জহার তথাহি কেচিৎ, কেচিৎ এবং মন্যান্তে এরকম বলে ছেড়ে দেন। ইতি অপরে ইতি অন্যে এরকম বলেন। ঠিক আছে? আচ্ছা, এরপর আসা যাক দ্বিতীয় লক্ষণাবাদী, অর্থাৎ হেত্বা ভাবান্ন লক্ষণা এই মতটা দেখা যায়। দেখো হেত্বা ভাবান্ন লক্ষণা কি বলছে? মুখ্যার্থ বাধাদিত্রয়ং হেতুঃ। মুখ্যার্থ বাধাদিত্রয়ং বলতে, হ্যাঁ, হ্যাঁ, রুটি অথবা প্রয়োজন, তিনটা হেতু এখানে নেই। কেন নেই, কি করে নেই, সেটা আমরা একটু দেখব। দেখো কি বলছে এখানে। টিকার আমার দরকার নেই, আমি মোটামুটি বলে টিকার বক্তব্য এখানে বলে দিচ্ছি। হেতু হেতু পদম ব্যচষ্টে মুখ্যার্থ ইতি ত্রয়ম মুখ্যার্থ বাদঃ মুখ্যার্থ যোগঃ রূঢ়ি প্রয়োজন অন্যতরচৈকম ইতি ত্রয়মিত্যর্থঃ। হেতু ইতি হেতুরিতি ফলোপহিত পরমৈকবচনম। আমি যেটা বললাম তোমাদের পুরো এই টিকার সারটা আমি বলে দিচ্ছি। আমি বললাম টিকাটা ধরে ধরে বলবো, কিন্তু বলবো না, এটা বলাই হয়ে গেছে, ঠিক আছে, সারটা আছে। দেখো কি বলছে, গঙ্গাদি শব্দস্য তীরাদৌ লক্ষণায়াম সত্যাম পুনর্গঙ্গাদি শব্দস্য শৈত্য পাবনত্বাদ্যর্থে अपि লক্ষণ এব অস্তু। শীতত্ব পাবনত্ব বোঝাতে লক্ষণায় থাকুক, কিম প্রয়োজনম ব্যঞ্জনয়া বাদিমতম মনসি আশঙ্ক্য পুনর্লক্ষণা নৈব ভবতি ইতি সিদ্ধান্ত ইতি হেত্বা ভাবাদ ইত্যাদি বা ইতি ন লক্ষণা ইতি। আচার্য মোহাম্মদ মনে মনে ধরছেন যে কেউ যদি এমন বলেন যে দ্বিতীয় লক্ষণার সাহায্য নেব, তাহলে কি সমস্যা হবে। তখন এই সমস্যাগুলো হবে, আচার্য মোহাম্মদ বলছেন কি সমস্যা। দ্বিতীয় লক্ষণাদি মুখটা কেমন, তথা কি সমস্যা হবে যদি আমরা ধরি যে দ্বিতীয় লক্ষণা, যেটা অনংশ দোষ বললাম, সেটাই হবে। কি করে হবে? ওই যে লক্ষ্যম ন মুখ্যম নাপ্যত্র বাধো ন যোগ ফলেন নো ন প্রয়োজনমে তস্মিন ন চ শব্দস্খলৎ গতিঃ। বলা একবার। লক্ষ্যম ন মুখ্যম নাপ্যত্র বাধো যোগ ফলেন নো ন প্রয়োজনমে তস্মিন ন চ শব্দস্খলৎ গতিঃ। ছন্দ নেই অ্যাকচুয়ালি, আমরা এই কমা ধরে পড়লাম আর কি, মানে অর্থ বোঝার জন্য। অ্যাকচুয়ালি এটা খুব অনুষ্ঠুপি আছে মনে হচ্ছে। লক্ষ্যম না মুখ্যম নাপ্যত্র, লক্ষ্যম না মুখ্যম নাপ্যত্র বাধ যোগ ফলে নানো ন প্রয়োজনমে তস্মিন ন চ শব্দ স্খলৎ গতিঃ। অনেক জায়গাতে এই ছন্দ রয়েছে, আবার ওই আর্য ছন্দ অনেক জায়গাতে রয়েছে। ঠিক আছে, দেখো এটা কাক বললাম ছন্দ ধরে বুঝলাম, এখানে ছন্দ দরকার নেই, এখন আমার তত্ত্ব বুঝতে হবে কি বলতে চাইছে। দেখো কি বলছে, লক্ষ্যম না মুখ্যম নাপ্যত্র বাধ যোগ ফলে নানো না প্রয়োজনম এতস্মিন ন চ শব্দ স্খলৎ গতি। এটা 16 নম্বর কারিকা। আচার্য মুনি কি বলছেন, বলছে মুখ্যার্থের বাধা হতে হবে তো, কিন্তু আমি গঙ্গায়াম ঘোষ শব্দের এখন আপাতত মানে কি পেলাম, গঙ্গা তটে ঘোষ পেয়ে গেলাম। এবারে গঙ্গা তটে ঘোষ বলে মুখ্যার্থের বাধাই হবে না, হবে কি? কারণ গঙ্গা তটে ঘোষ হতে পারে কি পারে না? অবশ্যই পারে। তাহলে মুখ্যার্থের বাধই হবে না। আচ্ছা, আমি মানলাম যে মুখ্যার্থের বাধা হলো, কিন্তু মুখ্য লক্ষণটা অ্যাকচুয়ালি কি হয়, মুখ্যার্থের বাধা। আর গঙ্গায়াম ঘোষ শব্দের কর্তা কি হল, মুখ্যার্থ, লক্ষ্যার্থ। ওই জন্য বলছেন লক্ষ্যাম না মুখ্যাম। আপনি যে তটের বাধা করতে চলেছেন, কারণ প্রয়োজনটা যদি লক্ষণতা সিদ্ধি করতে চান, তাহলে লক্ষণের সাহায্য নিতে হবে। আর লক্ষণের সাহায্য নিতে গেলে আপনাকে হেতুত্রয় নিয়ে আসতে হবে। হেতুত্রয়ের মধ্যে প্রথম হেতু কি ছিল, মুখ্যার্থের বাদ। কাকা মুখ্যার্থ পাচ্ছ কোথায় আর? এটা তো লক্ষ্যার্থ। লক্ষ্যাম না মুখ্যাম, লক্ষ্যার্থ মুখ্যার্থ হতে পারে না, প্রথমে চেপে ধরলেন। আচ্ছা আমি মানলাম, আপনাকে একটু ছাড় দিলাম, নাও লক্ষ্যার্থ মুখ্যার্থ ধরে নাও। নাপিয়াত্র বাধ, বাধ হবে এখানে? গঙ্গাতলে ঘোষ, কে কে বলে বাধ হবে এখানে? গঙ্গাতলে কত ঘোষ রয়েছে, কোনো সমস্যা নেই। তাহলে নাপ্যত্র বাধ হয়, এখানে বাধা হবে না। আর প্রয়োজনের সাথে মানে ফলে ন যোগ ন, নো মানে ন, না। আর ফলের সাথে গঙ্গা তটের সাথে
শীতত্ব পাবনত্বের ডাইরেক্ট সম্বন্ধ নেই। শীতত্ব পাবনত্ব তো কার ধর্ম? গঙ্গার নিজের স্বকীয় ধর্ম। সেটা পরম্পরাক্রমে বা ওই গঙ্গার কাছে থাকার জন্য সামীপ্য সম্বন্ধ বশাৎ তটে আরোপিত হয়েছে। সেটা তো তটের ধর্ম নয়। তো ধর্মটা কার? গঙ্গার। তাহলে ওই গঙ্গার সাথে শীতত্ব পাবনত্বের যোগ রয়েছে, কিন্তু তটের সাথে নেই। ওই জন্য যোগঃ ফলেন ন ফলেন সহ ফলেন সহ মুখ্যার্থস্য যোগঃ নাস্তি। কারণ যদি তটটাকে মুখ্যার্থ ধরে নেন তার সাথে তো যোগ নেই। কিন্তু যদি আমরা লক্ষণার্থ ধরি ওই গঙ্গা শব্দকে, তার সাথে কিন্তু যোগ রয়েছে। আর আমরা কি বলছিলাম? তদ যোগ, আমার তদ মানে মুখ্যার্থ। মুখ্যার্থের সাথে লক্ষ্যার্থের সম্বন্ধ থাকতে হবে, তাই না? এখন কি বলছে? যথা গঙ্গা শব্দঃ স্রোতসি। স্রোতসি মানে স্রোতস শব্দ। স্রোত মানে হচ্ছে স্রোত, গঙ্গার যে জলপ্রবাহ যে স্রোত তার কথা বলা হচ্ছে। যথা গঙ্গা শব্দঃ স্রোতসি সবাধ ইতি তটম লক্ষয়তি। যেমন গঙ্গা শব্দ কি করে? স্রোতসি মানে স্রোতে বাধাপ্রাপ্ত হয়ে, সবাধ, বাধ হয়ে আসহ বর্ততে, সবাধ তটম লক্ষয়তি, তটকে লক্ষিত করে। তদ্বৎ সেই রকমই তটেপি সবাধ স্যাৎ। তাহলে তটেও তো সেরকম বাধা হতে হবে, তবে তো লক্ষণ আসবে। তৎ প্রয়োজনম লক্ষ্যে। তাহলে সে তবে তো, যদি বাধা প্রাপ্তি হয় তবে তো প্রয়োজন বোঝাতে পারবে। বাধা প্রাপ্তি হলো না, তার সাথে সংযোগ স্থাপিত হলো না, প্রয়োজন স্থাপিত হয়ে যাবে? সেটা তো সম্ভব নয়। আপনাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে। নচ তটম মুখ্যার্থঃ। তট তো মুখ্যার্থ নয়, তট তো লক্ষ্যার্থ হচ্ছে গঙ্গা শব্দের। নাপ্যত্র বাধ, এখানে তো বাধা হচ্ছে না। নচ গঙ্গা শব্দ, গঙ্গা শব্দস্য তটস্য পাবনত্বাদ্যৈহি লক্ষণৈহি সম্বন্ধঃ। মানে গঙ্গা শব্দের, এখানে যে গঙ্গা শব্দর যে তট অর্থ আপনি প্রয়োগ করছেন, সেই তটের পাবনত্বাদির সাথে তো কোনো সম্বন্ধ নেই। সম্বন্ধ রয়েছে কার? গঙ্গার সম্বন্ধ রয়েছে। নাপি প্রয়োজনে লক্ষ্যে কিঞ্চিত প্রয়োজনম। আর প্রয়োজন যেটা আপনি বলছেন, সেই প্রয়োজনের সাথে এর তো কোনো সম্বন্ধও নেই। বা এই লক্ষ্যে কিঞ্চিত প্রয়োজনম মানে আপনি যে লক্ষণা করতে, দ্বিতীয় লক্ষণা করছেন, এই লক্ষণার বিশেষ কোনো প্রয়োজনও নেই। আমি একটা ফালতু জিনিস নিচ্ছি, আর যদি প্রয়োজন ধরে নেন আপনি, তাহলে সেই প্রয়োজনটা কার দ্বারা সিদ্ধ হবে? নাপি নাপি গঙ্গা শব্দ তটমিব প্রয়োজনম প্রতিপাদয়িতুম অসমর্থঃ। আর আর এটাও নয় যে গঙ্গা শব্দ, তটমিব প্রয়োজনম প্রতিপাদয়িতুম অসমর্থ। এটা মানে বুঝতে হলে আমাদের পাবনত্বাদি বোঝাতে গঙ্গা শব্দ শক্তিহীন হচ্ছে না, তাই দ্বিতীয় লক্ষণ বা শক্তির বা লক্ষণ দরকার নেই। কারণ এখানে গঙ্গা শব্দ যে রয়েছে, সে নিজেই শীতত্ব পাবনত্ব বোঝাতে পারে। তাই এখানে আলাদা করে একটা শক্তি দরকার, শেখার দরকার নেই। যখন যদি ওই যে মানে নচ শব্দ স্থলগতি, স্থলগতি মানে প্রতিপাদয়িত অসমর্থ। গঙ্গা শব্দকে একবারে বলেছে যে আমি পারবো না শীতত্ব পাবনত্ব বোঝাতে, আমাকে ক্ষমা করে দাও, বলে কিন্তু একবার। তাহলে আপনি ওকে ওই কাজটা করতে দিন না। ধরো কোন একটা ছেলে, তার যদি ক্ষমতা থাকে এই কাজটা করার, তো সে কাজটা করুক না। কিন্তু গঙ্গা শব্দ একবার বলেনি যে আমি শীতত্ব পাবনত্ব বোঝাতে পারবো না, আর একটা বিরুদ্ধে সাহায্য নাও, আমি পাচ্ছি না, বলেছে একবারও? কার্তিক বলেছে? কাকেও তো বলেনি। তাহলে ওটাই বলছে, নাপি গঙ্গা শব্দ তটমিব প্রয়োজন প্রতিপাদিত অসমর্থ। গঙ্গা শব্দ তো তট যেমন প্রয়োজনকে প্রতিপাদন করতে সমর্থ নয়, তেমন তো গঙ্গা শব্দ তা তো নয়। গঙ্গা শব্দ তো পারবে প্রয়োজনটা, তট তট একটা প্রয়োজনকে প্রতিপাদন করতে পারবে না, কারণ সেখানে আরেকটা লক্ষণাৎ প্রসঙ্গ চলে আসবে। কিন্তু গঙ্গা শব্দ নিজের প্রয়োজন প্রতিপাদন করতে পারে। তাহলে এখানে আপনি দ্বিতীয় লক্ষণাৎ নিচ্ছেন কেন? অর্থাৎ দ্বিতীয় লক্ষণের দরকার নেই। কারণ সেখানে মুখ্যার্থের মানে যে হেতু রয়েছে চিন্তা, হেতুর একটা হেতু সেখানে কাজে লাগছে না। কারণ গঙ্গা তটে ঘোষ থাকতেই পারে, মুখের প্রথম হেতুই বাদ চলে গেল। অতএব হেতু ভাবান্ন লক্ষণা, এখানে লক্ষণা যাবে না। বোঝা গেল কি এটা? তাহলে দ্বিতীয় লক্ষণ আমাদের মত খণ্ডন হলো। এরপর হচ্ছে আমাদের আসল জায়গা, সেটা কি? এবং অনবস্থা স্যাৎ ইয়ামুলক্ষয়কারিণী। দ্বিতীয়বাদের মতো যে বলছে অনবস্থা হবে, যদি আপনি এরকম ধরতে থাকেন। এবং এপি প্রয়োজনম চেত লক্ষ্যতে তৎ প্রয়োজনান্তরেণ তদপি প্রয়োজনান্তরেণ ইতি প্রকৃত অপ্রতীতিকৃত অনবস্থা ভবেৎ। ওই প্রয়োজন স্বীকারের জন্য যদি আপনি আরেকটা প্রয়োজন স্বীকার করেন, আরেকটা লক্ষণ স্বীকার করেন, ওই লক্ষণটা একটা প্রয়োজন রয়েছে, সেই প্রয়োজনটা কার দ্বারা সিদ্ধ হবে? আরেকটা লক্ষণের দ্বারা। সেই লক্ষণটা একটা প্রয়োজন থাকবে, সেটা কার দ্বারা সিদ্ধ হবে? আরেকটা লক্ষণের দ্বারা। এতে হয়ে যাবে কি? অনবস্থা দোষ। অর্থাৎ আলটিমেট সিদ্ধান্তে আপনি আসতেই পারবেন না। অতএব এখানে লক্ষণ না স্বীকার করাটাই শ্রেয়। এটা হচ্ছে এবং অপি অনবস্থা আসিয়া, অনবস্থা দোষ হয়ে যাবে। ইয়া মূলক্ষয়কারিণী, যেটা প্রকৃত অর্থ বোধ তো করাবেই না, সেখান থেকে তোমাকে অনেক দূরে নিয়ে চলে যাবে, মূলকে ক্ষয় করে দিবে।
তাই এখানে দ্বিতীয় লক্ষণাবাদীদের মত আমি স্বীকার করছি না। বোঝা গেল? এরপরে আসছে আমাদের বিশিষ্ট লক্ষণাবাদী মত। এটা হচ্ছে আমাদের নৈয়ায়িকদের। নৈয়ায়িকরা কি স্বীকার করেন? যে গঙ্গায়াম ঘোষ, ওরা যুক্তির খাতিরে ব্যঞ্জনা স্বীকার করেন, কিন্তু সবাই ব্যঞ্জনা মানে। কোন গ্রন্থে লেখা স্বীকার করবে, যে কোনো নয়কে জিজ্ঞাসা করবে ওর ব্যঞ্জনা ব্যঞ্জনা ওর হয় না, কিন্তু আমরা খণ্ডন করি আলাদা ব্যাপার। কিন্তু ব্যঞ্জনাকে সবাই ভাবে যে ব্যঞ্জনা বলে একটা বৃত্তি রয়েছে, ওরা স্বীকার করে না। বলে যে ব্যঞ্জনা যে কাজ সেটা লক্ষণ দ্বারা হয়ে যাবে। আমরা যখন ধনালোপ করবো সেখানে দেখতে পাবো যে ব্যঞ্জনার কাজ লক্ষণ দ্বারা হয়ে যাবে। আপনি বলছেন ঠিক আছে, কিন্তু কোনটা? যেটা লক্ষণামূলক ব্যঞ্জনা সেটা হতে পারে, কিন্তু যেটা অভিধামূলক ব্যঞ্জনা সেখানে তো লক্ষণই নেই, আপনি কাজ করবেন কি করে? আর অভিধা দ্বারা আমি বললাম যে ধরো অতস্থ মার্কা, এই অর্থ আলাদা হয়ে যাচ্ছে কি করে? অভিধা তো গতস্থ মার্কা, অভিধার অর্থ বুঝিয়ে থেমে গেল। দ্বিতীয় অর্থ আসছে কোথা থেকে? অনুমান, হেতু কি আছে? অনুমান হবে না। আর কি তাহলে গতস্থ মার্কা যদি অনুমান দ্বারা স্বীকার করেন, যত্রত্ব বহ্নিহিত যত্রত্ব ধূম তত্রত্ব বহ্নিহিত স্বীকার করেন, তো যতবারই গতস্থ মার্কা বলবে ততবারই, যেমন যতবারই আমি বলি যে যত্রত্ব ধূম তত্রত্ব বহ্নি, যেখানে ধূম থেকে চিন্তা বহ্নির অনুমান, অনুমান তো হয়। তাহলে গতস্থ মার্কা বললে যতবার আমি গতস্থ মার্কা বলবো ততবারই আপনার একটা অর্থের বোধ হওয়া উচিত। মানে আজকে আমি ধূম থেকে বর্ণিত অনুমান করলাম, কালকে ধূম থেকে আমি অনুমান করলাম একটা ছাগলের, এরকম করলে তো হবে না। কিন্তু গতস্থ মার্গটা প্রসঙ্গ অনুযায়ী প্রকরণ অনুযায়ী বিভিন্ন অর্থ প্রতিপাদন করতে পারে। এটা আপনাকে স্বীকার করতে হবে, ব্যক্তিত্বদের নেই। অতএব অভিধামূলক ব্যঞ্জনাতে আচার্য ঘনালোকে উনি বলবেন যে আপনি যেটা বলছেন কস্যচিৎ ধ্বনি ভেদস্য সাতু স্যাদ উপলক্ষণম ব্যঞ্জকত্বৈক মূলস্য ধ্বনিস্য লক্ষণম কথম কস্যচিৎ ধ্বনি ভেদস্য সাতু স্যাদ উপলক্ষণম। আপনি যে ব্যঞ্জনার কথা বলছেন, যে লক্ষণের কথা বলছেন, বিশিষ্ট লক্ষণাবাদী, এটা কোনো কোনো ধ্বনির কাজ করতে পারে, বা কোনো হয়তো কিছু কিছু ধ্বনির একটা অংশ আপনার লক্ষণার দ্বারা হতে পারে, কিন্তু ব্যঞ্জকত্বৈক মূলস্য ধ্বনিস্য লক্ষণম কথম, এবং ওটাই একমাত্র ধ্বনি বা ব্যঞ্জনা, এটা আপনি বলবেন কি করে? কারণ এর মূলে যে ব্যঞ্জক শব্দ রয়েছে, বুঝতে পেরেছো? তো ভক্তির দ্বারা, আবার ভক্তি লক্ষণের মধ্যে ভক্তি বলা হয়েছে, গণলোকে ভক্তি মানে হচ্ছে লক্ষণা। হাক্তম আহুস্তম নিয়ে মানে লক্ষণ, এই লক্ষণাকে কেউ কেউ ভক্তি বলে থাকে, যেমন এই যে এরা হাক্তম আহুস্তম নিয়ে কে হিত বাজাম স্থিতম বিষয়ে তত্ত্ব মুচুস্ত দিয়ে, এরকম অনেক মত রয়েছে, আমি ধনলোকে পড়বো এটা। তো এটা হচ্ছে বিশিষ্ট লক্ষণাবাদী। এদের এদের মতটা যে সারে কি, সহজ কথা দিয়ে বলি এদের মতটা কেমন। এরা বলে যে গঙ্গায়াম ঘোষ, এটার মানে শীতত্ব পাবনত্ব বিশিষ্ট গঙ্গা তটে ঘোষ, এই অর্থটাই হবে। অর্থাৎ বিশিষ্ট লক্ষণাবাদী মানে ওই প্রয়োজন বিশিষ্ট লক্ষ্যার্থটাই ওরা মানে, মানে লক্ষণের সাহায্যেই প্রয়োজন যুক্ত লক্ষ্যার্থ বোধ হবে। তাহলে আলাদা করে একটা বৃত্তি স্বীকার করার দরকার পড়ে না। এটা হচ্ছে নৈয়ায়িকদের মত। বোঝা গেছে? কি বলছে? ননু পাওনাত্বাদি ধর্মযুক্তমেব তটম লক্ষ্যতে। গ- যদি আপনি বলেন যে পাবনত্ব মানে শীতত্ব পাবনত্ব বিশিষ্ট তটেই লক্ষিত হচ্ছে, বা গঙ্গায়াম ঘোষ বলতে শীতত্ব পাবনত্ব বিশিষ্ট গঙ্গা তটে ঘোষ, এই অর্থটা যে লক্ষণ দ্বারা আপনি স্বীকার করে নেন, তাহলে গঙ্গায়াহা তটে ঘোষাহা বা গঙ্গা তটে ঘোষাহা আর গঙ্গায়াম ঘোষ, এই দুই মধ্যে পার্থক্য কি থাকবে? আপনি যদি স্বীকার করে নেন যে শীতত্ব পাবনত্ব বিশিষ্ট গঙ্গা তটেই ঘোষ, তাহলে আমি গঙ্গা গঙ্গা তটে ঘোষ বললাম, গঙ্গায়াম ঘোষ বললাম কেন? ঠিক আছে? অত ইতি ইতি অতঃ অধিকস্য অর্থস্য প্রতীতিশ্চ প্রয়োজনম ইতি বিশিষ্ট লক্ষণা। এখানে অধিক একটা অর্থের প্রয়োজন আছে আমার, সেটা কি? ওই শীতত্ব পাবনত্ব বিশিষ্ট, ওটার মানে বিশিষ্ট, মানে শীতত্ব পাবনত্ব বিশিষ্ট লক্ষ্যার্থ হবে এমনটা মানলে চলবে না। কেন চলবে না? এর পরে উনি বলছেন তৎ কিম ব্যঞ্জনা ইত্যাহ। ওই যে বিশিষ্ট অর্থ যেটা রয়েছে ওটা ব্যঞ্জন দ্বারা বোঝা যায়। কি করে বোঝা যায়? আচার্য মোহাম্মদ উনি বলছেন, কি বলছেন? प्रयोजनेन सहितं लक्षणीयं न युज्यते জ্ঞানস্য বিষয়ো হ্যান্য ফলমান্যাদুদাহরিতম। এই কারিকাতে আচার্য মোহাম্মদ উনি নৈয়ায়িকদের মতে খণ্ডন করছেন। উনি কি বলছেন? প্রয়োজনেন সহিতম, পড়ো, প্রয়োজনেন সহিতম লক্ষণীয়ম ন যুজ্যতে জ্ঞানস্য বিষয়ো হ্যান্য ফলমান্যাদুদাহরিতম। কি বলছে? প্রয়োজনের সাথে লক্ষণীয় অর্থকে যোগ করে দেওয়া ঠিক হবে না। সরোজ মোহাম্মদ প্রথমে সঙ্গে কি কি তুললেন? যে প্রয়োজনামিতি বিশিষ্ট লক্ষণা কিম ব্যঞ্জনায়া, নৈয়ায়িকদের মত তুলছেন, নিজেই নৈয়ায়িক হয়ে কথা বলছেন। বলছে গঙ্গায়া তটে ঘোষ ইতি অধিকস্য অর্থস্য প্রতিষ্ঠিত প্রয়োজনামিতি। আচ্ছা আচ্ছা, নৈয়ায়িকদের মত এখন বলছে, আচ্ছা ঠিক আছে। নৈয়ায়িকরা আচার্য মুখকে বলছেন, কি বলছেন? ননু
পাবনত্বাদি ধর্মযুক্তমিব তটম লক্ষ্যতে। পাবনত্ব, শীতত্ব পাবনত্ব বিশিষ্ট তটেই লক্ষণা হোক গঙ্গায়াः তটে ঘোষः ইতি অতः অধিকস্য অর্থস্য প্রতিষ্ঠিত প্রয়োজন। আচ্ছা, আপনার প্রয়োজন কি ছিল? শীতত্ব পাবনত্বের একটা অধিক বুদ্ধি, এটা আপনার প্রয়োজন। আচার্য মামুকে প্রশ্ন করছেন ওই আইন, মানে আপনি এত ব্যঞ্জন ব্যঞ্জন লাফাচ্ছেন কেন? একটা প্রয়োজন আপনার লাগবে, কি প্রয়োজন? শীতত্ব পাবনত্বের বোধ। ঠিক আছে, আমি দিচ্ছি। কিভাবে দিচ্ছি? গঙ্গা তটটাই ধরে নিন না, শীতত্ব পাবনত্ব বিশিষ্ট গঙ্গা তটে ঘোষ, ওটাই ধরে নিন লক্ষণের সাহায্যে। প্রয়োজন আবার ব্যঞ্জনের সাহায্যে আবার একটা অন্য একটা বৃত্তি স্বীকার করছেন, গ্রন্থ পড়া করছেন, কি দরকার? ছেড়ে দিন না। বিশিষ্ট লক্ষণা তৎকিন ব্যঞ্জনয়া, তাহলে ব্যঞ্জনা দরকার কি আছে? বিশিষ্ট লক্ষণ স্বীকার করে নিন না, ব্যঞ্জনা কি দরকার আছে? আচার্য মনে বলছেন প্রয়োজনেন সহিতম লক্ষণীয়ম না ইউজ্যতে, প্রয়োজনের সাথে লক্ষ্যার্থের মিলে দেওয়াটা ঠিক হবে না। নইরা বলবেন কুতঃ, কেন? যদি দুটোকে মিলিয়ে দিই তাহলে সমস্যা কি হবে? বলছি জ্ঞানস্য বিষয়ো হিয়ন্য ফলম অন্যৎ উদাহরিতম, এটা হচ্ছে খণ্ডন এই লাইনটা। ওই যে জ্ঞানস্য বিষয়ো হিয়ন্য, বিষয়ো হি অন্যঃ ফলম অন্যৎ উদাহরিতম, বলছে জ্ঞানের বিষয় আলাদা, ফল আলাদা। ধরো আমি কাব্য প্রকাশ পড়ছি, তাহলে বিষয় কি, পড়ার বিষয় কি? বিষয়টা কি? বইটা, ওই কাব্য প্রকাশ, ওটা। আর এর ফলটা কি? যদি আমি বইটা ভালো করে পড়ে নিই, তাহলে কাব্যতত্ত্বের জ্ঞান আমার ফল। তাহলে ফলটা হচ্ছে ওই কাব্যতত্ত্বের জ্ঞান হওয়াটা ফল। আর আমার বিষয়টাকে ওই গ্রন্থটা, যে গ্রন্থ আমি পড়ছি, তাহলে বিষয় আলাদা, ফল আলাদা। বোঝা গেছে? বলছি জ্ঞানস্য বিষয়ও হিয়ন্য ফলম অন্যৎ উদাহরিত। বিষয় এবং ফল দুটো আলাদা। আমি পরীক্ষা দিচ্ছি, পরীক্ষার বিষয়টা আলাদা, পরীক্ষার ফলটা আলাদা। আমি ধরো চাকরির পরীক্ষা দিলাম, তাহলে চাকরির পরীক্ষাটার বিষয় পরীক্ষা দিচ্ছি আমি এখন, এর ফলটা কি? আমার উদ্যোগ লাভ বা উদ্যোগ না না পাওয়া, যে কোনো একটা হতে পারে। তো প্রয়োজন আর ফল, সরি এখানে হচ্ছে বিষয় এবং ফল দুটো এক হতে পারে না। কেন হতে পারে না? বলছে প্রত্যক্ষাদেহে নীলাদ্রি বিষয় ফলম তু প্রকটতা সম্বিত্তির বা। ধরো আমি যখন নীল ঘট দেখছি, একটা আমাদের ফোন আছে কাছে বা একটা ডাস্টার রয়েছে, আমি দেখছি এটাকে, তো এটা ধরো বর্ণ নীল বর্ণ, ঠিক আছে, দেখছি। তো যখন নীল ঘটটা দেখছি, তো দেখার বিষয়টাকে ওই ঘট বা এই মার্জনীটা দেখার বিষয়। আর ফলটা কি হচ্ছে? এই বিষয়ে জ্ঞান হচ্ছে আমার, এটা সম্বৃত্তি মানে হচ্ছে জ্ঞান, প্রকটতা মানে জ্ঞান, জ্ঞানটা হচ্ছে আমার ফল, আর দেখাটা হচ্ছে আমার এর বিষয়। তাহলে এই নীলঘট নীলঘটম অহম পশ্যামি, এইরূপ যে বিষয়টা রয়েছে, এই বিষয়ের জ্ঞানটা, ফলটা হচ্ছে কি? এই নীল ঘট বিষয় জ্ঞানম, এটা হচ্ছে আমার ফল। আর বিষয়টা কি? নীল ঘট। তাহলে নীল ঘট আর নীল ঘট বিষয়ের জ্ঞান দুটো কি এক? তাহলে আপনি বলছেন লক্ষণা কি বিশিষ্টবাদী লক্ষণা বলছেন আপনি, এটা এটা স্কয়ার করলে কি কি সমস্যা হবে? বলছে ঘট বিষয় আলাদা, আর বিষয়ের ফল আলাদা। আপনি যদি লক্ষণার সাহায্যে বলেন যে বিশিষ্ট লক্ষণা, মানে এখানে ফলটা কি ছিল? সিদ্ধত্ব পাবনত্বের বোধ বা প্রয়োজন ছিল। আর বিষয়টা কি ছিল? লক্ষণা ছিল, মানে লক্ষ্যার্থ। লক্ষ্যার্থের সাথে যদি আপনি ফলকে মিশিয়ে দেন, তাহলে আপনাকে নীল ঘট মহাপুরুষাং এবং যখন বাক্যগুলো আসবে, সেখানে নীল ঘট এবং বিষয় দুটোকে আপনাকে, মানে নীল ঘটের যে বিষয় এবং যে জ্ঞান, এই দুটোকে এক বলে স্বীকার করতে হবে। কিন্তু কোনো দর্শনেই দুটোকে এক বলে স্বীকার করা হয় না, দুটো ভিন্ন জিনিস, একটা বিষয় একটা জ্ঞান। বিষয় এবং জ্ঞান দুটো আলাদা জিনিস। আমরা গ্রন্থ পড়ছি, গ্রন্থের বিষয় আলাদা, ওই গ্রন্থ পড়ার পরে যে তত্ত্বজ্ঞান, যে জ্ঞানটা আলাদা। দুটোকে এক করে দিলে হয় না, দুইয়ের মধ্যে পার্থক্য সব দর্শন স্বীকার করা হয়। অতএব আপনি বিশিষ্ট লক্ষণা স্বীকার করতে পারেন না, আচার্য মূলের বক্তব্য। বোঝা গেল? এরপর আসছে বিশিষ্ট লক্ষণা বাদী মতদের। আচ্ছা, বিশিষ্টে লক্ষণা নৈবম বিশেষা স্যুস্তু লক্ষিতে, আচার্য মোহাম্মদ এটা বলছেন। এর মানে কি? বলছে বিশিষ্টে লক্ষণা নৈবম, আর বিশিষ্ট লক্ষণা স্বীকার করা উচিত নয়। বিশিষ্টে লক্ষণা নৈবম বা মৈবম মা ভবতু, বিশিষ্ট লক্ষণ হতে পারে না। কেন হতে পারে না? কারণ জ্ঞানের বিষয় আলাদা, জ্ঞানের ফল আলাদা, বিষয় ফল এক হতে পারে না। জ্ঞানস্য বিষয় হিয়ন্য ফলম অন্যৎ উদাহরিতম, ফল আলাদা, বিষয় আলাদা। তাই বিশিষ্ট লক্ষণা নৈবম। বোঝা গেল একটা? বিশেষা স্যুস্তু লক্ষিতে, বিশেষা স্যুস্তু লক্ষিতে মানে কি? তটাদৌ, বিশেষ মানে কি? তটাদৌ এ বিশেষাঃ, তট প্রভৃতিতে যে বিশেষ রয়েছে, বিশেষটাকে পাবনত্বাদয়ঃ, মানে গঙ্গার যে সেতুতে পাবনত্ব ততে বর্তমান রয়েছে, সেটাকে পাবনত্বাদয়ঃ মানে পবিত্রতা আদি ধর্ম রয়েছে। চ অভিধা তাৎপর্য লক্ষণাভ্যো ব্যাপারান্তরেণ গম্যাঃ, ঘটের মধ্যে যে বর্তমান সেতুত্ব পাবনত্বের যে বিশেষ একটা প্রয়োজন বা বিশেষ একটা ফল, সেই প্রয়োজনটা অভিধ দ্বারা হতে পারে না,
তাৎপর্য বৃত্তি দ্বারা হতে পারে না, তাৎপর্য হচ্ছে বাক্যার্থ বৃত্তি, আমরা পড়েছিলাম সেটা এখানে এই লক্ষণের ক্ষেত্রে সে আসবে না। সব বৃত্তি যখন নিবৃত্ত হয়ে যাবে, সবগুলো টোটাল একটা পাঞ্চ করে একটা অর্থ বাক্যার্থ প্রতিপাদন করবে এই বৃত্তি। এখন গঙ্গা শব্দ নিজে এখন ফেঁসে আছে, কোন অর্থ বোঝাবে বুঝতে পারছে না। গঙ্গা শব্দ আগে নিজে পাস করুক, পাস করার পরে গঙ্গা শব্দর কি অর্থ হচ্ছে তাৎপর্য বৃত্তি আসবে, তাই না? কারণ গঙ্গা শব্দ নিজে এখন অর্থ প্রতিপন্ন করতে পারে না, ও যখন গঙ্গা শব্দ নিজের অর্থ বলে দিবে, ঘোষ শব্দ নিজের অর্থ বলে দিবে, তারপর সবগুলোকে সমষ্টি করবে কে? তাৎপর্য বৃত্তি। এটা গঙ্গা শব্দ এখন নিজেই নিজের অর্থ বলতে পারে না, গঙ্গা ও তার জন্য তাৎপর্য বৃত্তি এখনো ওয়েট করছে। আচ্ছা তুই বল, তারপর আমি আসছি। বোঝা গেল? দেখো, চ অভিধা তাৎপর্য লক্ষণাভ্য, মানে এদের থেকে আলাদা পঞ্চমী করেছে। ব্যাপারান্তরেণ গম্যা, অন্য একটা ব্যাপারের দ্বারা, যারা কেউ কেউ বলতে পারে তাৎপর্য বৃত্তি দ্বারা তো হতে পারে। না, তাৎপর্য বৃত্তি তো শব্দবৃত্তি নয়, এটা হচ্ছে বাক্যার্থ বৃত্তি, বাক্যের বৃত্তি ওটা। তাই এটা এখানে আসবে না, অভিধা আসতে পারে না, লক্ষণ আসতে পারে না। তাই এদের থেকে একটা আলাদা বৃত্তির সাহায্যে তটাদৌ এ বিশেষাঃ পাবনত্বাদয়ঃ তে গম্যাঃ ব্যাপারান্তরেণ। বুঝতে বুঝতে পারছিস কি হলো এটা? তচ্চ, সেই ব্যাপারটার নাম কি? ব্যঞ্জন। ব্যঞ্জনা নয় কিন্তু, কি বলছে? ব্যঞ্জন, ধ্বনন, দ্যোতনাদি বাচ্যম অবশ্যম এষিতব্যম। সেই ব্যাপারের নাম কি বললাম আমরা? ব্যঞ্জন ব্যাপার, ধ্বনন ব্যাপার, দ্যোতন ব্যাপার, আদি। এখানে শেষ নয়, আরো আছে। আচার্য আনন্দবর্ধন তিনি আরো বলেছেন, আদি শব্দবাচ্যম অবশ্যম এষিতব্যম, অবশ্যই আপনাদের সেটাকে স্বীকার করা উচিত, গ্রহণ করা উচিত। অতএব লক্ষণার যে প্রয়োজন, সেই প্রয়োজনটা ব্যঞ্জনা দ্বারাই সিদ্ধ হয়। এটা তো আচার্য মঙ্গট এই লক্ষণাবাদীদের যে মত সেখানে প্রতিপাদন করে। এরপরে আমরা পড়বো, কি পড়বো এরপরে দেখো, এরপরে আমরা পড়বো হচ্ছে অভিধাবাদী লক্ষণ, সরি অভিধাবাদী ব্যঞ্জন বা অভিধামূলা ব্যঞ্জন। এটা এখানে হচ্ছে সব সমাপ্তেয়ম লক্ষণামূলা ব্যঞ্জনা। এখানে আমরা সমাপ্ত লিখে লক্ষণামূলা ব্যঞ্জনা।